ঝরা পাতার গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনার জন্য থাকছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি গল্প, বিনোদ ডাক্তার এবং রাত গভীর। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 1916 সালে কলকাতার ভবানীপুরে। বার্মায় 25 বছর অতিবাহিত করার পর 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলকাতায় ফিরে আসেন তিনি। তার লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায়, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। তার রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড আর হিন্দিতে মুঠ্ঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছে। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। 1981 সালের 2রা জানুয়ারি কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের বিনোদ ডাক্তার ও রাত গভীর। আমার চাকরি এই রকমের, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখা। কোথাও 3-4 দিনেই কাজ হয়ে যায়, আবার কোথাও দিন কুড়িও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসাবের জট কেমন পাকিয়েছে তার উপর। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকতো, কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় এইসব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুর যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 3টের গাড়িতে রওনা হতে হবে আমাকে। আমার এক প্রস্থ বিছানা বাঁধাই থাকতো। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম, সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমাকে নিতে এসেছিল। আমরা দুজনেই সাইকেল রিকশায় চড়ে বসে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম। সঙ্গের লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। 2খানা ঘর, মাঝখানে ছোট উঠোন, ওপাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটি লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, স্যার, আপনার রান্না বান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড়পোছ কাজ এই করে দেবে। রাত 9টার মধ্যেই খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি 4 মাইল দূরে। আবার কাল ভোর 6টায় আসবে। শোবার মিনিট দশেকের মধ্যেই পেটের যন্ত্রণা শুরু হলো, অসহ্য যন্ত্রণা। শরীর একেবারে কুঁকড়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝেই হয়, সেই জন্য সবসময় ওষুধ কাছেই রাখি। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা ফেলে এসেছি। বেশ মনে আছে, শিশিতে গোটা আটেক বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা অদ্ভুত, আরামঘর। তখন ডাক্তারখানা বন্ধ ছিল। হাত ঘড়িতে সময় দেখলাম 9টা 40। এত রাতে এই মফস্বল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠেছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে, তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো এই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতেই হবে আমাকে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে কেউ। 2 হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরামঘর খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে।
ঢুকতেই দেখা গেল পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায় তেলচিটে অবস্থা, এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতন লাল। কি চাই? রোগা চেহারা বলে হবে কি, বাজখাই গলার আওয়াজ, পেটের যন্ত্রণার কথা বললাম। আমার কথা শেষ হবার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, অম্লশূল, বসুন এই বেঞ্চিটায়। বসলাম। ডাক্তারের পিছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমাকে দিল। নিন, খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতন কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো, কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট পাঁচেকও লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞাসা করলাম, আগে ডাক্তারবাবু, আপনার ফিস মানে আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটলো। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকবে? সারা রাত। বলেই বিনোদ ডাক্তার খিচিয়ে উঠল। আপনার আর কিছু দরকার না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে তো নাকি? বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন দুয়েক পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার একেবারে ধন্বন্তরী। কার কথা বলছেন বলুন তো? ওই যে আরাম ঘরের বিনোদ ডাক্তার। আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে চেয়ে থাকলো। তারপর জিজ্ঞাসা করলো, বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায় আপনার? বললাম, আরে দিন দুয়েক আগে পেটে একটা ব্যথা হয়েছিল বুঝলেন, এরকম আমার মাঝে মাঝেই হয়। বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেল, আশ্চর্য ওষুধ। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয় পাত্র নয়, এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করেন না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেননি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিনে অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরাম ঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এ সময় থাকবার কথাও নয়। আরাম ঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠের হাসি, খুব উচ্চ রোলে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই। আওয়াজ আসছে ভিতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা হয়েছে। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভিতরে উকি দিলাম। পিঠের সিদ্ধারা বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের উপর একটা কঙ্কাল শুয়ে বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডলে ডলে বেরিও না, তোমার বুকের হাড় খুবই দুর্বল, কোনোদিন মট করে ভেঙে যাবে, প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা সে কি হাসি। উপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল,
রোজ এই রকম ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে, বুঝলি? হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমনই। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার, তোমার চোগা চাপকান খুলে আমাদের মতন হালকা হও দেখি। তোমার গরমও লাগে না নাকি? কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো হে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, গলায় বড়িটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো। মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো। সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল, ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো সমস্বরে চেঁচিয়ে উঠল। আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে, কোনো দিকে না চেয়ে। পেছনে অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে আসছে। তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা ধুপ ধুপ করছে। এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে আমার। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দ যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজায় কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েই চলে আসতে পারে। আমি আমি খুব ভীতু। এমন অপবাদ কেউ দেবে না। ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা ঠেলছে। উঠে দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করলো, বাবুর কি শরীর খারাপ? কেন বলো তো? চেহারাটা কেমন দেখাচ্ছে? তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে শুধু বললাম, রাত্রে ভালো ঘুম হয়নি তাই। একটা সুবিধা, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতে দেখা সেই বীভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে আমি? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? মানে এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, তা 20-22 বছর তো হবে বাবু। কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশা হয়ে গেল। চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এলাকার নামকরা ডাক্তার ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন নেই? না বাবু, বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন। হঠাৎ ঝড় উঠেছিল। যেমন হাওয়ার জোর তেমনই বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তার আর ঠিক ঠিকানা নেই। আরাম ঘরের পাশে বিরাট একটা বট গাছ ছিল। সেই বট গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল আরাম ঘরের ছাদের উপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর 3 বন্ধু খতম। কেউ একটু চেঁচাবারও অবকাশ পাননি বাবু। শিকড়ের মধ্যে এমন ভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে বের করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি বিনোদ ডাক্তারকে যে দেখেছি। অনেকেই দেখে বাবু। রাত বিরেতে আরাম ঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে। বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা 4 জনে মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনের বেল গাছটা, ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই কাছেই ওদের বাসা কিনা। কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকান। চুপ করে শুনে গেলাম।
অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম ঘরটা দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও দেখব। ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। আরাম ঘরের দরজাই দেখা গেল না, তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণিমনসার ঝোপে বোঝাই। বুঝতেই পারা যায় বহুদিনে দরজা খোলা হয়নি, খোলা সম্ভবও নয়। একটু এগিয়ে যেতে তক্ষক ডেকে উঠল, অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারিদিক থমথমে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সব এগে তুলছে। ঠিক মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে। সন্ধ্যার ঝোঁকেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে বিরামপুরে থাকার সম্ভব নয়। আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণায় পাগল হলে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়েই দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো? খেতে সাহস হবে? শুনছিলেন বিনোদ ডাক্তার। এখন রাত গভীর। দোষ আমারই। বন্ধুর বোনের বিয়ে, যাবো আর খেয়ে চলে আসবো এই ঠিক ছিল, কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো তোর? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে ভাই, একটু সাহায্য কর ভাই। ঠিক আছে, পাঞ্জাবি খুলে ফেললাম। তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছে ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন রাত 12টা। বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারো মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে। কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। এই হচ্ছে আমার বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তায় কাছে আসতেই চোখে পড়ল অনেক দূরে থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন দুহাত তুলে থামাবো। তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝি বা থেমেই আছে, আর এদিকে আসবেই না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি, আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরা নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর চাপা দিলেই চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না। তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়ো দাঁড়ো, আমি উঠবো। মিনি বাস থামলো, হাতল ধরে উঠেও পড়লাম। মিনি বাস এক্কেবারে ফাঁকা।
অবশ্য এই মাঝরাতেরও পরে যাত্রী আর পাবে কোথায়? পেছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি, কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয়ে যায়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা টিকিটটা করাবেন। জিজ্ঞাসা করলাম, ঠাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যায় যে। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো হতে পারে? বাড়তি পয়সা বোধহয় ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এই মিনি বাস যেখানে যাবেন একই ভাড়া, সামনের স্টপেজে নামলে ওই 3 টাকা। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না। বলুক যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনি বাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাইও নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লে অসুবিধে নেই, লোকটা আমি কোথায় নামবো জানে। ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। একসময় ঘুম ভাঙলো। মিনি বাস একভাবে ছুটছে। চোখ হাত ঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম। রাত 2:30। যেভাবে মিনি বাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম। মিনি বাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফিরে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনি বাস থামিয়ে লোকটা নেমে গেছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে কেউ? ঝড়ের বেগে মিনি বাস ছুটছে। মাঝে মাঝে মনে হচ্ছে যেন চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে, নিচু হয়ে দেখলাম দুপাশে ঘন জঙ্গল। জোনাকির বাহার শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনি বাস। আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা কোথায় চলেছেন, জায়গাটার নাম কি একটু বলবেন? ড্রাইভার পিছন ফিরল না, গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে বলুন তো? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ডাক্টর তো কখন নেমে গেছে। এবার ড্রাইভার পিছন ফিরল। এই পেচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে এই নেই, এদের সঙ্গে একসঙ্গে কাজ করায় ঝক মারি, ধর ভাল লাগে না। আমার মেরুদণ্ড বেয়ে শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল, গলা দিয়ে ভয়ার্ত স্বর বেড়ে হলো, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পইতে তুলে ধরল। খানদানি পদ্মদত্তি, বর্ণশ্রেষ্ঠ বামন ছিলাম। আমার সঙ্গে ওদের তুলনা, মরে হচ্ছে ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিং দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পেছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট প্যান্ট, কাঁধে ব্যাগ সব ঠিক আছে, শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছে তো ভুতুরে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম, গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো? সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুমাবার কি অর্জন আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ভুলের চাপ? আমি অবাক, দেহ অদৃশ্য অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচার্যকে আবার? ওই যে বাস চালাচ্ছে, বামুনাই দেখাচ্ছিল বুঝি।
যে আসে তাকেই পৈতে তুলে দেখায়। আজকাল পৈতের কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার এই অবস্থা। কি রকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের ওপর রাখলো, বেশ জুৎসই হয়ে বসলো, তারপর বলতে শুরু করলো। স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না, তখন মিনিমাস না উড়োজাহাজ চালাচ্ছে ভুলেই যায়। কতবার সাবধান করেছি, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চার হাতে মুড়ির ঠোঙা রাস্তায় পার হচ্ছিল, দিলে তাকে চাপা, ব্যাস চারদিক থেকে লোক ঘিরে ফেললো। আগলা ইটের বৃষ্টি শুরু হলো মিনি বাসের উপর। চায়ের দোকান থেকে একটি কিওয়ালা বামুন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিং এর উপর নেতিয়ে পড়লো। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, খানি এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তায় পড়ে গেলাম। সেই থেকেই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজে বাবু তাই বই মধুর্তি, আর আমি। কথা শেষ হলো না, ভৈরব ভচ্চা ঝুঙ্কার দিয়ে উঠল। প্যাসেঞ্জারকে যত বাড়াতে চাস না, তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে, বাবুদের অফিসে দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ডেপডেপে এক জোড়া চোখ রয়েছে কিসের জন্য? রাস্তায় লোকজন দেখতে পাও না? আমি বলবো তারপর থামাবে তুমি। এবারে ওদের চেহারা দেখা গেল, চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি, সর্বনাশ। ভৈরব ভচ্চা স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন, একবার ইটের ঘায়ে খাবার হয়েছিস, এবার হবি আমার হাতে। গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো, আঙুলের হাড়গুলো মরমর করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের উপর। বেশ হয়ে যাক, দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নয় যে মিথ্যে কথা সহ্য করবো, প্রমাণ গায়ে মাখবো। দেখি কার হারে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি, লড়াই হলে বেশিরভাগ চোট আমার ওপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভচ্চার ভেতরে চলে এসেছে, স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুরে বাস উদ্দাম বেগে ছুটছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে, মিনি বাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির, কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম, আমার মাথার চুল সজারুর কাটার মতন খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই, মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন। তার পেছনের লোকটিও আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হবার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আরেকজনকে চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন, সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসে মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরা শব্দ। পড়ে যা ভৈরব, লড়ে যা, গুপি দেখে তোরা মুরাদ। আরেক দল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আপার কাট। ভৈরবকে ঠান্ডা করে দেয়। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিয়ে 1 লাফ, কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা আটকেই তো যত মারামারি হচ্ছে। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা 2 হাত তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটাখট, কলকবজার ঝনঝনাত, সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না, জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম দেহের কোথাও চোট লেগেছে। হাত বুলিয়ে দেখতে গিয়ে চমকে উঠলাম, একতিল মাংস কোথাও নেই, কেবলই হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল, চোখ নেই, বিরাট 2টি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 2টি গল্প, বিনোদ ডাক্তার এবং রাত গভীর। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয় এবং ঝরাপাতা টিম।
পোস্টার ডিজাইনিংয়ে রয়েছে বিএস ক্রিয়েশন অ্যান্ড কোম্পানি, সাউন্ড ডিজাইনে বিএস মিউজিক অ্যান্ড জেডস, প্রযোজনা স্টাডি একাডেমি, দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের, এবং এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, ঝরাপাতার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।